এই ঘটনা আমি আমার ডাক্তারি জীবনের ডায়েরির পাতা ছাড়া আর কোথাও লিখিনি। লিখলেও কেউ বিশ্বাস করত? চিকিৎসার বিজ্ঞান দিয়ে যার জীবন কেটেছে তার মুখে এমন অবৈজ্ঞানিক কথা শুনলে লোকে তাকে পাগলই ভাবত। তবু মাঝে মাঝে যখন হাসপাতালের করিডর দিয়ে একা হেঁটে যায়, রাতের নিস্তব্ধতা আর ওষুধের কড়া গন্ধ মিশে একাকার হয়ে যায়, তখন মনে হয় সেদিন রাতে আমার চেম্বারে কেউ একজন এসেছিল যার এই পৃথিবীতে থাকার কথাই নয়। বহু বছর আগের কথা। আমি তখন উত্তরবঙ্গের এক নির্জন মানসিক হাসপাতালের আবাসিক চিকিৎসক। চারপাশে দিগন্ত বিস্তৃত চা বাগান আর ঘন জঙ্গল। হাসপাতালটা ছিল সভ্য জগৎ থেকে বেশ বিচ্ছিন্ন এক দ্বীপ। সেখানে ভর্তি হয়েছিল ইলা, 17-18 বছর বয়সের একটা মেয়ে, গভীর বিষণ্ণ আর সিজোফ্রেনিক আক্রান্ত এক রোগী। তার জগৎটা ছিল আমাদের থেকে একদম আলাদা। মাঝে মাঝে সে এমন সব জিনিস দেখতে পেত বা শুনতে পেত যার কোনো অস্তিত্ব নেই। আচ্ছা, তবে ইলার একটা অদ্ভুত জিনিস ছিল, একটা ছোট্ট মিউজিক বক্স। বাক্সটা খুললেই এক বৃষ্টি কিন্তু কেমন যেন বিষণ্ণ সুর বেজে উঠত। ইরা বলতো এই সুরটা নাকি তার মৃত মায়ের। এই বাক্সটা ছিল তার একমাত্র সঙ্গী। ঘন্টার পর ঘন্টা সেই সুরটা শুনতো আর শূন্যে তাকিয়ে থাকতো। আর ওয়ার্ডের বাকি রোগীরা ভয়ে তার কাছ থেকে দূরেই থাকতো, বলতো মেয়েটা নাকি অশুভ। হাসপাতালের নিয়ম অনুযায়ী রোগীদের কাছে ব্যক্তিগত কোনো জিনিস রাখার অনুমতি ছিল না, যা দিয়ে তারা নিজেদের অন্যের ক্ষতি করতে পারে। কিন্তু ইলার ওই মিউজিক বক্সটা কেড়ে নেওয়ার চেষ্টা করলে সে ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠত, নিজেকে ক্ষত বিক্ষত করত, দেয়ালের সাথে বাধা টুকত। বাধ্য হয়ে আমরা নিয়ম শিথিল করেছিলাম। ধীরে ধীরে ইলার অবস্থা খারাপ হতে লাগলো, তার হ্যালুসিনেশন বাড়তে লাগলো। সে প্রায় চিৎকার করে বলতো, ওই লোকটা আসছে, আমাকে নিয়ে যাবে। কিন্তু তার ঘরে কেউ থাকতো না। তার আচরণ ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। অবশেষে সেই রাতটা এলো। রাত তখন প্রায় 2টো। নার্সের চিৎকারে আমাদের ঘুম ভেঙে গেল। ছুটে গেলাম 7 নম্বর ওয়ার্ডে। গিয়ে দেখি ইরা তার ঘরে জিনিসপত্র ভাঙচুর করছে আর জানালার কাঁচ ভেঙে ফেলার চেষ্টা করছে। তার চোখ দুটো অস্বাভাবিক রকমের বড় আর লাল, বুক দিয়ে অদ্ভুত ধরনের গড় গড় শব্দ হচ্ছে। তাকে শান্ত করার সর্বস্ব চেষ্টা করলাম, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হলো। সে নার্সদের আক্রমণ করতে শুরু করলো। উপায় না দেখে তাকে শান্ত করার জন্য আমাকে একটা শক্তিশালী ঘুমের ইনজেকশন দিতে হলো। এটাই ছিল শেষ চেষ্টা। ডোজটা একটু বেশি হয়ে গেছিল হয়তোবা। ইলার শরীর প্রথমে কয়েকটা ঝাঁকুনি দিয়ে তারপর একদম স্থির হয়ে গেল। তার বিস্ফারিত চোখ দুটো আমার দিকে তাকিয়েছিল। ইনজেকশনের আগে সে শুধু ফিস ফিস করে বলছিল, আমার কান আপনি খুলতে পারবেন না ডাক্তার। পরদিন সকালে ইরা আর ঘুম থেকে ওঠেনি। হার্ট ফেলিয়ার। পোস্টমর্টেম রিপোর্টে অতিরিক্ত ঘুমের প্রতিক্রিয়া, এমনটাই কথা উল্লেখ করা হলো। একটা বিভাগীয় তদন্ত হলো, কিন্তু আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। সবাই জানতো আমি তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। ইলার মৃত্যুর পর তার ঘর থেকে ওই মিউজিক বক্সটা সরিয়ে স্টোর রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। এর মাসখানেক পরের ঘটনা। আমি আমার রাতের রাউন্ডটা শেষ করে চেম্বারে বসে রিপোর্ট লিখছি। হাসপাতালটা নীরব ছিল। বাইরে ঝিঝি পোকার ডাক আর পাতার ঝড়ঝড় শব্দ ছাড়ার কিছুই শোনা যায় না। হঠাৎ করে আমার কানে এলো একটা চেনা সুর, সেই চিরচেনা মিউজিক বক্সের বিষণ্ণ সুরটা। আমি রীতিমতো চমকে উঠলাম।
ভাবলাম হয়তো আমার বোনের ভুল, অতিরিক্ত কাজের চাপে এমনটা হচ্ছে। আমি কানে আঙ্গুল দিয়ে আবারও লেখায় মন দিলাম, কিন্তু সুরটা এবার আর থামছে না। মনে হচ্ছে খুব কাছ থেকে, আমার এই ঘরের ভেতর থেকে আসছে। আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ করে অনেকটা কমে গেছে। একটা হিমশীতল স্রোত আমার শির তাড়াতে বেয়ে গেল। আমার নিঃশ্বাসটা ভারী হয়ে এলো। দরজা ভেতর থেকে বন্ধ। তাহলে আমি কাঁপা কাঁপা হাতে টেবিল ল্যাম্পের আলোটা ঘরের চারপাশে ঘোরালাম। ঘরের কোণে যেখানে রোগীদের জন্য একটা চেয়ার রাখা থাকে, সেখানে কেউ একজন বসে আছে। আমার শরীরের রক্ত হিম হয়ে গেল। একটা ফ্যাকাশে অভাব, পরনে হাসপাতালের সাদা পোশাক। আরে সেটা তো সে ইরা। তার চোখ দুটো শূন্য, কঠোর থেকে যেন বেরিয়ে আসতে চাইছে। তার ফ্যাকাশে ঠোঁটের কোণ দিয়ে লালার মতো কিছু একটা গড়িয়ে গড়িয়ে পড়ছে। সে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না, গলা শুকিয়ে কাঠ। আমি কোনো মতে প্রশ্ন করলাম, কে কে তুমি? কোনো যান্ত্রিক ফ্যাঁস ফ্যাঁসে গলায় উত্তর এলো, আমার গানটা সন্ধ্যা না ডাক্তার, বলেছিলাম না আপনি এটা বলতে পারবেন না। কথা বলার সময় তার মুখ থেকে একটা পচা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছিল। আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় দেয়াল ধরে দাঁড়িয়ে রইলাম। বললাম, আমি আমি তোমাকে বাড়তে চাইনি, আমি তো তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। ইরার মুখে কোনো ভাবান্তর হলো না। সে শূন্য দৃষ্টি নিয়ে বলে উঠল, বাঁচাতে চেয়েছিলেন নাকি আমার জগৎ থেকে আমাকে কেড়ে নিতে চেয়েছিলেন? কোনটা? আমার মাকে কেড়ে নিতে চেয়েছিলেন? তার কণ্ঠস্বর তীব্র হতে শুরু করলো। আপনারা সবাই এক, আপনারা শুধু কেড়ে নিতে জানেন। কতক্ষণ এই ভয়ঙ্কর পরিস্থিতি চলেছিল আমার মনে নেই। বাইরে ওয়ার্ডে ভারী বুটের শব্দ শুনে আমার ঘোর কাটল। বসমস বসমস করে শব্দ হলো। ইলা এবার ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। চাই তবে আমার গানটা আপনার জন্য রেখে গেলাম স্যার। হঠাৎ করে ঘরের মধ্যে কুণ্ডলি পাকানো ধোয়ার মতো কিছুটা তৈরি হলো এবং সহজে বেরিয়ে গেল। ইলা নেই, চেয়ারটা খালি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে টলতে টলতে আমার চেয়ারে এসে বসলাম। বাকি রাতটা এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করতে পারিনি। সারা রাত আমার কানে ওই সুরটা বাজছিল। ভোরবেলায় উঠে নিজেকে বোঝালাম সবই আমার বিভ্রম। ইরার মৃত্যুর জন্য আমার মনের ভেতরে গভীর যে অপরাধ বোধ জমা হয়েছে, সেটাই হয়তো এমন বিভৎস রূপ নিয়েছিল। একটু ধাতস্থ হয়ে আমি আমার লেখার টেবিলে বসলাম। দিনের আলোয় ভয়টা কিছুটা কেটে গেল। চায়ের কাপে চুমুক দিতে গিয়ে হঠাৎ আমার চোখে পড়ল টেবিলের ওপরে, আর সাথে সাথে হাত থেকে চায়ের কাপটা পড়ে গিয়ে চুরমার হয়ে গেল। আমার প্রেসক্রিপশন প্যাডের উপরে রাখা এরা সেই ছোট্ট পুরো মিউজিক বক্সটা, যেটাকে বাঁশখানেক আগে স্টোররুমে তালা দিয়ে রাখা হয়েছিল, আর তার ডানাটা খোলা। ভেতর থেকে সে মিষ্টি বিষণ্ণ সুরটা অবিরাম বেজে চলেছে। সুপ্রিয় বন্ধুগণ, কেমন ছিল আজকের হরর সেগমেন্টের দ্বিতীয় পর্ব, 7 নম্বর ওয়ার্ড। আশা করি গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন। হরর সেগমেন্টের আজকের ছোট গল্পে
আশা করি আপনাদেরকে ভয় পাওয়াতে পেরেছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় জানাচ্ছি আমি, জেফরি খান। আসসালামু আলাইকুম।